নমস্কার। সাথী নাট্য সংস্থার পক্ষ থেকে একটি বিশেষ ঘোষণা। পূজা কমিটির কাছে আমাদের অনুরোধ, যাত্রা শেষ না হওয়া পর্যন্ত আপনাদের প্রচার মাইকটি বন্ধ রাখবেন। বিশেষ প্রয়োজনে সাজঘরে ম্যানেজার বাবুর সাথে যোগাযোগ করবেন। আগামী 1432 বঙ্গাব্দে দুটি বিশেষ প্রযোজনা, ভৈরব গঙ্গোপাধ্যায় রচিত পালকি ভাঙা বউ এবং ডাক্তার তাপস কুমার রচিত শহর থেকে বউ এনেছি, ঘোষণাটি শেষ হলো। পরম পুরুষ ঠাকুর শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংসদেব, নাট্যাচার্য গিরিশ ঘোষ এবং শ্রী শ্রী মনুষা মাতার চরণে প্রণাম জানিয়ে শুরু করছি ডাক্তার অসীম বিকাশ রায় প্রতিষ্ঠিত সামাজিক যাত্রাপালা সংসার সুখের হয় রমণীর গুণে। রচনা মেঘদূত গঙ্গোপাধ্যায়, নির্দেশনায় দুরন্ত খলনায়ক মিস্টার সোনা গায়েন, প্রযোজনা উৎপল আচার্য, দল ম্যানেজার হরিপদ জানা, আলো সহেলি ইলেকট্রিক, ধ্বনি বিপুল সাউন্ড সার্ভিস, সাজসজ্জায় রাধা গোবিন্দ জিউ সাজঘর খেজুরি, আয়োজক কোটবার সাথী সংঘ। শুরু করছি নবরূপে নবসাজে সজ্জিত সাথী নাট্য সংস্থা পরিবেশিত এক অশ্রু সজল গীতিবহুল সামাজিক যাত্রাপালা। দুটি হৃদয় পাশাপাশি ভালোবাসার জাল বুনে সংসার সুখের হয় রমণীর গুণে। সংসার সুখের হয় রমণীর গুণে। সংসার সুখের হয় রমণীর গুণে। প্রতিশোধ নেব পুলিশ অফিসার ভাস্কর ব্যানার্জির বিরুদ্ধে। আজ আমি নেব চরম প্রতিশোধ। সে যেমন আমাদের অস্ত্র কারবারে বিশ্বস্ত কর্মচারী রশিদ খানকে অ্যারেস্ট করেছে, তেমনি তারা একমাত্র মেয়েকে আমরা বাড়ি থেকে চুরি করে নিয়ে পালিয়ে এসেছি। এইবার এই মেয়েটাকে গলা টিপে সরে যা প্রতাপ। এই মেয়েটাকে খুন করে আমি ভাস্কর ব্যানার্জিকে বুঝিয়ে দিতে চাই এই ডবল ডায়মন্ড কত ভয়াল ভয়ঙ্কর। বাদ দিয়ে এই নিষ্পাপ শিশুটার জীবনে তুই পুনরুচ্ছেদ টানতে চাস? এই সুরের বাচ্চার বাপটা রশিদ খানকে অ্যারেস্ট করেছে আর আমাদের বহু টাকা আমাদের ব্যবসারও ক্ষতি করেছে। আরে বাচ্চাকে খুন করতে বাধা দিচ্ছিস কেন? আমি একজন বাবা বলে এই মেয়েটার মতন আমারও একজন মেয়ে আছে। আমার মেয়ে সেই চন্দনার কথা মনে করে এই নিষ্পাপ মেয়েটার উপর আমার মায়া পড়ে গেছে। বসন্ত, মায়া। বিখ্যাত বাঙালি মানে দয়া মায়া। তুই ভুলে যাস না বসন্ত, আমি যেমন চন্দনার বাবা ঠিক তেমনি তুইও একমাত্র ছেলে তুহিনের বাবা। ডবল ডায়মন্ড নাম নিয়ে আমরা অস্ত্র শস্ত্র স্মাগলিং করি ঠিকই, তবু তো আমরা মানুষ। তাহলে মানবিক গুণগুলো অস্বীকার করি কি করে? এই লাইনের শর্ত না বলে নে। আমি তোকে অনুরোধ করছি বসন্ত, একবার ভেবে দেখ। আমাদের শত্রু সেই পুলিশ অফিসার ভাস্কর ব্যানার্জি, কিন্তু এই দুধের বাচ্চাটা আমাদের শত্রু নয়। চল বসন্ত, চল আমরা এটাকে বাড়িতে ফিরিয়ে দিয়ে আসি। পাগল হয়ে গেছিস? আরে ওই মেয়েকে বাড়িতে ফিরিয়ে গেলে আমরা পুলিশের হাতে ধরা পড়ে যাব। তখনই তো তোকে মানা করেছিলাম বাচ্চাটাকে তুলে নিয়ে যাস না। এখন কি করে সামলাবি? ওই বাজে বকিস না, এটাকে মন্দির চাতালে নামিয়ে দে। এই জঙ্গলের মাঝে নামিয়ে দিলে এই নিষ্পাপ মেয়েটাকে শিয়াল কুকুরে ছিঁড়ে ছিঁড়ে খাবে। না না না, আমি পারবো না। তার চেয়ে আমি ওকে অন্য কোথাও
একটা লোক এই মন্দির থেকে আসছে না? ও আরে ওই তো হ্যাঁ রে, আরে পোশাক থেকে মনে হচ্ছে মন্দিরে পূজারি। এই প্রতাপ, তুই যা করবি কর, আমি কিন্তু কেটে পড়ি। পূজারি 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 যখন আসছে তখন আমি নিশ্চিন্ত। হে মা কালী, এই অবুঝ শিশুটাকে তুমি রক্ষা করো মা, তুমি রক্ষা করো। জয় মা কালী, জয় মা কালী। ওম কালিকা ওই নমো, ওম কালিকা ওই জাগো দশ ভুজা দশ প্রহরণ ধারী অভয়াসু কলকদায়ী নমস্তস্যৈ 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 নমো নমো রাদেবী সর্বভূতেষু শক্তিরূপেণ সংস্থিতা নমস্তস্যৈ 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 নমো রাদেবী সর্বভূতেষু শক্তিরূপেণ সংস্থিতা নমস্তস্যৈ নমস্তস্যৈ ফাঁকি দিইনি রে মা, আমি তো কোনোদিন ফাঁকি দিইনি। তুই আমার দিকে মুখ তুলে তাকাইছিস না কেন? আমার দিকে একটু মুখ তুলে তাকাস, একটু তাকা। এই তো জঙ্গলের মধ্যে একটা বাচ্চা পড়িয়া কান পাইছে, নিশ্চয়ই কোনো জারদ সন্তান হইব। আরে এর গোড়ায় তো একটা তিনটা লাগানো সোনার হার, নিশ্চয়ই কোনো বড় লোকের ঘরের মাইয়া আছে। আয় আয়, তুই আমার কোলে আয়, কোলে আয়। দেখো দেখি কাণ্ড, বাচ্চাটাকে এই জঙ্গলের মধ্যে ফেলাইয়া দিয়া ওর বাবা মা কোথাও স্ফূর্তি মাত্রাইছে। এই যে কে আছেন? আরে এই বাচ্চাটা কার বাচ্চা? আরে শুনতাইছেন? শুনবে না রতন, শুনবে না। ঈশ্বর আমার কথা শুনবে না। যদি শুনতেন তাহলে কি আমি আমার মামুনিকে খুঁজে পেতাম না? মামুনি,
মামনি। আপনি শান্ত হন স্যার। কি করে শান্ত হব রতন? আমার মামনি যে আজই তার জন্মদিন, আজই তাকে উপহার দিয়েছিলাম 3টে তারা লাগানো সোনার হার। আর সেই উপহার দিয়ে যদি আমি ডিউটি করতে না যেতাম তাহলে আমার মামনি চুরি হয়ে যেত না। স্যার, সারাদিন এই অঞ্চল বনে জঙ্গলে রাস্তাঘাটে চারিদিকে খুঁজে দেখলাম, মামনিকে খুঁজে পেলাম না স্যার। এখন মনে হচ্ছে রতন রশিদ খানকে অ্যারেস্ট করার জন্য মামনিকে ওরা চুরি করে নিয়ে গেছে। এখন মামনিকে ফিরিবার জন্য আপনি যদি রশিদ খানকে মুক্তি দেন স্যার। ভুলে যেও না, আমি অমিত তেজা, পুলিশ অফিসার ভাস্কর ব্যানার্জি। ন্যায় নীতিহীনতার পুষ্কর দোষে আমি দুষ্ট নই, কিন্তু নয়। সূর্য যেমন তার আল্ট্রাভায়োলেটের রশ্মির সাহায্যে এই পৃথিবীর বায়ুমণ্ডলের বিষাক্ত জীবাণু ধ্বংস করে দেয়, তেমনি আমার সততা ন্যায় নীতির কুঠার চালিয়ে এই পৃথিবীর বুক থেকে আমি ধ্বংস করে দেব দেশদ্রোহিতার বৃষ্টিক সেই ডাবল ডায়মন্ড। মামনিকে মেরে ফেলবে স্যার, তাহলে এদিকে বৌদিমণিকে বাঁচানো যাবে না। তবু স্ত্রী আর কন্যা জীবন বাঁচানোর জন্য আমি রশিদ খানকে মুক্তি দেব না। তাহলে এখন কি করবেন স্যার? থানায় গিয়ে ডাবল ডায়মন্ডের ডান হাত রশিদ খানকে আমি রুল পেটা করে বের করে নেব। কে সেই ডাবল ডায়মন্ড? আর কোথায় আছে আমার দোলন মামনি? তোর মা বাবার মতো তোরে আমি ফেলাইয়া দিতে পারি নাই। তুই যে আমার মাইয়া, তাই তো তোকে আমি ঘরে লইয়া আসি। তোরা না আমি লেখাপড়া শিখাইয়া মানুষ করবো, তুই যে আমার সোনামণি। তোর নাম তো আমি জানি না রে। হ্যাঁ, তোর রূপের এই ঝিলিক দিয়া আমার পাষাণ মনটারে তুই কাবু করিয়া দিয়েছিস। তাই আজ থেকে তোর নাম রাখলাম ঝিলিক। আমি ছিলি ছোটবেলায় আমি আমার বাবার কাছে এসেছিলাম। আমার বাবার মুখে শুনেছি আমার জন্মের 2 বছর পরে আমার মা মীনাক্ষী দেবী মারা যায়। আমার ভাই বোন বলতে কেউ নেই, সংসারে মানুষ বলতে আমি আর বাবা দুজন। বাবার বয়স হয়েছে, তাই পুজো আচ্ছা করে তেমন একটা রোজগার হয় না। সংসারের কাজ করে আমি টিউশনি করে আমার পড়ার খরচ চালাই, আর কলেজে পড়ার ফাঁকে ফাঁকে অ্যামেচার ক্লাবে অভিনয় করে আমি বাবাকে সাহায্য করি। তাতে বাবাও খুশি আর আমিও খুশি। মনোমোর মেঘের সঙ্গী উড়ে চলে আমার বান্ধবীরা নিশ্চয়ই আমার জন্য অপেক্ষা করছে। না বাবা, আমি এখন যাই। এই যে ছিলে, কোথায় যাও? কলেজে যাচ্ছি বাবা, তুমি কি আমায় কিছু বলবে? হ্যাঁ, কইতাছি তোর কলেজ যাওয়া হইব না। তুমি কি বলছো বাবা? আমি ঠিক কথাই কইছি। কলেজ যাওয়া বন্ধ করিয়ে দিয়া কোন একটা চাকরি বাকরির চেষ্টা কর, তাহলে সংসারের মধ্যে কাম হইব। বাবা, সামনের মাসেই তো আমার ফাইনাল পরীক্ষা, এই সময় যদি কলেজ কামাই করি তাহলে যে আমার ভীষণ ক্ষতি হয়ে যাবে। বেশ, ঠিক আছে, তোরে আমি শেষ কথা কইয়া দিচ্ছি, শোন। আমি যদি কোনোদিন শুনতে পাই তুই কোন ফাজিল ছোড়ার সঙ্গে প্রেম প্রীতি করিস, তাহলে না তোকে আমি কাটকে ফেলবো। বাবা, তুমি এ নিয়ে কোনো চিন্তা করো না, তোমার সম্মান যাবে এমন কোনো কাজ তোমার মেয়ে ঝিলিক করবে না। তোমাকে একটা কথা বলতেই ভুলে গেছি, আজকে তো কলেজ থেকে ফিরতে আমার একটু দেরি হবে বাবা। দেরি হইব কেন? হ্যাঁ? আমি ক্লাবের নাটক করতে চাইবি না? হ্যাঁ, যাবো তো, সেই
কোথাকার পাকাল মাছের মতো পিছলাইয়া গেল। ঝিলিক, তুই কি ভাবছিস কলেজের কোন ছোড়ার সঙ্গে বিয়া কইরা আমার সংসার থেকে তুই পালাইয়া যাবি? তোরে আমি যাইতে দেব না, যাইতে দেব না। তুই যে আমার সোনার ডিম পাড়া ব্যাংকের চেক বই তোরে না আমি ভাঙাইয়া ভাঙাইয়া খামু। বেশি তোর শখ করলে তোরে আমি বুঝাইয়া দিব এই গোদাই চক্রবর্তী মানুষ নয়, একটা রক্ত চোষা বাদুর। বাদু শয়তান বসন্ত চ্যাটার্জি একটা রক্ত চোষা বাদু। আজ থেকে 20 বছর আগে পুরুলিয়া পুলিশ অফিসার ভাস্কর ব্যানার্জির একমাত্র মেয়েকে চুরি করে তার সংসারটা তৈলজ করে দিয়েছে। কিন্তু পুলিশের হাতে ধরা পড়ার ভয়ে ওরা পুরুলিয়ার সব 2 নম্বরি কারবার গুছিয়ে নিয়ে কলকাতায় চলে এসেছে। কিন্তু ওরা জানে না পুলিশ ওদের উপর নজর রেখেছে, আর শয়তান বসন্ত চ্যাটার্জির উপর নজর রেখেছি আমি এই ভগবান গুসা। মাননীয় দর্শকবৃন্দ, এই মুহূর্তে আমি সূত্রধর হলেও আমার আসল পরিচয় আমি বসন্ত চ্যাটার্জির শালা, অর্থাৎ তুইনের মামা। আমার দিকে ওই শয়তান বসন্ত চ্যাটার্জি তবু আমি এই বাড়িতে পড়ে আছি কেন জানেন? এর উত্তর যখন আপনারা জানতে পারবেন না, তেমনি জানতে পারবেন না দিদির মৃত্যুর পর কেন আমি জামা গাই দিই না। আসুন, এই উত্তর জানার আগে এই বন্ধুবিলার সবার সঙ্গে আপনাদের পরিচয় করিয়ে দিই। খবর শুনেছো? কি খবর শিবু, কি খবর? বিয়ে? আমার মালিক প্রতাপ বাবুর বাড়িতে হ্যাঁ চা দিতে গিয়ে শুনে এলাম। আচ্ছা, বিয়ে হবে গো, বিয়ে। কার বিয়ে? ঘর সঙ্গে তোর বিয়ে। যা ও মামা, একদম ভুলে গেছি। সে কি রে? তুমি কিচ্ছু ভেবো না মামা। হ্যাঁ, আমি এখনই ভম্বলের কাছে গিয়ে জেনে আসছি কার সঙ্গে কার বিয়ে। আমি এই যাব। যাবি? আসবো। আসবি? যাব। যাবি? আসবো। আসবি? এ হচ্ছে শিবু, প্রতাপদার বাড়ি কাজে লোক। ওই ভুলে যাও ওর স্বভাব। ও কিন্তু আর এখানে আসবে না, কারণ এখানে গিয়ে ও ভুলে যাবে। কিন্তু আমি ভুলিনি। খুব শীঘ্রই এ বাড়িতে বিয়ে হবে। আসুন শুনে আসি কার সঙ্গে কার বিয়ে। আরে বোদা, বিয়ে আমি ঠিক করেছি। আমার একমাত্র ছেলে তুহিনের সঙ্গে তোর একমাত্র মেয়ে চন্দনা আমি বিয়ে দিতে চাই। অবশ্যই তোর যদি আপত্তি না থাকে। কিন্তু বসন্ত, আমার মেয়ে চন্দনা তো সুস্থ স্বাভাবিক নয়, তা কিন্তু তুহিনকে বিয়েতে রাজি হবে? আরে এই বিয়ের প্রস্তাব তো তুহিন আমাকে নিজেই দিয়েছে। কি বললি? আচ্ছা, তুই নিজে বলেছ? আরে হ্যাঁ রে। আচ্ছা, তো আমার মুখ থেকে না শুনে কথাটা তুই আমার শালা বাবুর মুখ থেকে শুনে নে। শালা বাবু, শালা বাবু, ভগবান হাজির জামাই বাবু, বলুন আমাকে কি করতে হবে? আরে গতকাল তোমার সামনে তুহিন যে কথাটা বলেছিল সেই কথা তুমি প্রতাপকে জানিয়ে দাও। মানে কি কথা জামাই বাবু? আরে ওই যে বলেছিল না, চন্দনাকে ভালোবাসি, তাকে আমি বিয়ে করতে চাই। ও হ্যাঁ, গতকাল আমি তুই আর জামাই বাবু যখন একসঙ্গে ডিনার করছিলাম, তখন তুই বলো, ড্যাড ছোটবেলা থেকে এই চন্দনার সঙ্গে মেলামেশা করতে করতে আমি ওকে ভালোবেসে ফেলেছি, তাই আমি চন্দনাকে বিয়ে করতে চাই। তাই তো? কিন্তু বসন্ত, আমি ভাবতেই পারিনি তুহিনের মতো ছেলে
আমার এই অসুস্থ মেয়েকে বিয়ে করতে চাইবে। প্রতাপদা, হ্যাঁ আমি তাহলে বিয়ের আয়োজন করি। হ্যাঁ ভগবান, তুমি বিয়ের আয়োজন করো। আর বসন্ত, আমার আপত্তি আমি তুলেই নিলাম। বসন্ত, তুই একটু অপেক্ষা কর। তোর বৌঠানের কাছে গিয়ে আমি বলে আসি, লাবণ্য তোমার মেয়ে চন্দনার সঙ্গে তুহিনের বিয়ে হবে। তুমি স্বর্গ থেকে ওদের আশীর্বাদ করো, ওরা যেন সুখী হয়, সুখী হয়। বাবু বলুন না ভাই বাবু। আরে আগে থেকে না জেনে শুনে ওই তুহিনের সম্পর্কে এমন মিথ্যে কথা তুই বললে কি করে? সবই তো আপনার ইচ্ছে জামাই বাবু। তার মানে আমি যেমন আপনাকে চিনি, তেমনি আপনি হাঁ করলে আমি বুঝতে পারি আপনি কি বলতে চান। তাহলে বলো, আমার সুস্থ স্বাভাবিক ছেলের সঙ্গে ওই চন্দনার খেপি আমি বিয়ে দিতে চাইছি কেন? এ তো জলের মতো পরিষ্কার। ওই প্রতাপদার সমস্ত সম্পত্তি আপনি আত্মসাৎ করার জন্য তাই চন্দনার সঙ্গে তুহিনে বিয়ে দিতে চায়। ও শালা বাবু, তোমার এই দুর্দশার জন্য তোমাকে আমি এত ভালোবাসি এবং ভরসা করি। হ্যাঁ, কিন্তু আমি তো আপনার নখের যোগ্য নয় জামাই বাবু। এই অদ্ভুত বিয়ের কথা শুনলে তুই না তো আপত্তি করবে, তাই তাকে রাজি করবার দায়িত্ব আমি তোমায় দিয়ে গেলাম। কিন্তু জামাই বাবু, কিন্তু ভগবান গোস্বামী মনে রাখবে, আমার পরিকল্পনা যদি পোস্টপোন হয়ে যায় তাহলে বন্ধু ভিলা থেকে চিরদিনের জন্য চলে যেতে হবে। যেন মনে থাকে ভগবান গোস্বামী। নো নো নেভার মাই ডিয়ার জামাই, এত সহজেই আমি এখান থেকে চলে যাব না। এসেছি যখন ভেবো না তখন সহজে বিদায় নেব। যদি চাই চলে এও যাই বলে সর তুলে দিয়ে যাব। মামা, বললে মুখে শুনলাম ড্যাড নাকি চন্দনের সঙ্গে আমার বিয়ে ঠিক করেছে। শুধু তাই নয়, তুই তোর বাবা এই প্রতাপটাকে কথাও দিয়েছে। আমি এই অদ্ভুত বিয়ে করবো না। সেই চন্দনা খেপি আমার বউ হবে এ কথা ভাবতে আমার মাথায় আগুন জ্বলছে, আগুন। তুই হ্যাঁ ড্যাড, এই তুই হ্যাঁ বলো মামা, বলো। একটা মাথা তো আমার কাছে নিয়ে একটু দেখ না, আমি একটা বেগুন রেখে এসেছি। বেগুন তুমি কি করবে? চন্দনা পোলা খাবো। তুমি এই বাগান বাড়িতে আগুন কোথায় পাবে? আগুন এই তুহিনের মাথায় আগুন জ্বলছে, ওই আগুনেই আমি বেগুন পোলা খাবো। এই যে নাই আমার কাছে মাথার পাত না। তুই এমন করছিস কেন রে? আমি বুঝেছি, তুই দাঁড়া, এক্ষুনি দাঁড়া, আমি এক্ষুনি নুন লঙ্কা ধনে পাতা সব নিয়ে আসছি। আরে তুই আর আমি না বাগানে বসে বসে বেগুন পোলা খাবো, কি মজা হবে বল। এই আমি এক্ষুনি আসছি, তুই একদম রাগ করবি না, আমি আসছি। নেকুচি করে তোর বেগুন খেপি। তুই কোথায় যাচ্ছিস? শোন শোন শোন, আমি বাড়ি থেকে চলে যাচ্ছি মামা। আরে শোন শোন, মাথা গরম করিস না, মাথা গরম মামা। হ্যাঁ, যাই বলেছিল, হ্যাঁ। তুই যদি এই বিয়েতে না রাজি হস তাহলে তোকে ত্যায্য পুত্র করি মামা। তোর সব সম্পত্তি ওই অনাথ আশ্রমে দান করি। কিন্তু মামা, ভাগনা নো চিন্তা, ডু ফুর্তি। তুই তোর বেডরুমে গিয়ে একটু অপেক্ষা কর, আমি আমার বুদ্ধির ঘরে একটু ধোঁয়া দিয়ে আসি। ঠিক আছে মামা, আমি যাচ্ছি। তবে তার আগে একটা কথা তোমাকে বলে যাচ্ছি, হ্যাঁ, কোনো মূল্যে এই চন্দনা খেপিকে আমি বিয়ে করব না। এটা 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 আমার কঠিন প্রতিজ্ঞা। তুই বিয়ে করবি না কি রে? তুই বিয়ে করবি না কি? তোর বাপ বিয়ে করবে। হে হে মহামতি শকুনি,
আমার নিজের নাম ভগবান বলে, তাই তো আমি ভগবানকে ডাকি না। তুমি আমার ঈশ্বর, তুমি আমার আদর্শ, তুমি আমাকে সাহস দাও প্রভু, আর স্বর্গ থেকে তুই আমাকে আশীর্বাদ করতে দে। আমি জানো বসন্ত চ্যাটার্জির সর্বনাশ করতে পারি। সর্বনাশ সর্বনাশ! হ্যাঁ হ্যাঁ, আমি সর্বনাশ করব। আমার একমাত্র মেয়ে দোলন মামনির অপহরণকারীকে যদি আমি কোনোদিন খুঁজে পাই, তার আমি চরম শাস্তি দেব। ওই দিনটার জন্য তো আমি অপেক্ষা করে আছি স্যার। আরে রতন, তুমি এখানে? আপনার কাজে সন্তুষ্ট হয়ে ডিপার্টমেন্ট যেমন আপনাকে গোয়েন্দা বিভাগের অফিসার করে দিয়েছে, তেমনি এই ডিপার্টমেন্টে বুঝি তোমারও প্রমোশন হয়েছে, তাই তো? শুধু তাই নয় স্যার, আগের মতো আপনার সঙ্গে কাজ করব, আপনার ছায়া সঙ্গে থাকবো। না না রতন, না, তা হয় না রতন। আমার ছায়ের সঙ্গী হলে তোমার জীবনে অনেক ক্ষতি হয়ে যাবে। হয়তো আমার মতো তোমার জীবন থেকে সুখ, শান্তি, ভালোবাসা সব হারিয়ে যাবে। তুমি কি সহ্য করতে পারবে? স্যার, আমি সাগরে সাঁতার কাটতে নেমেছি, উত্তাল ঢেউকে আমি ভয় পাই না স্যার। তোমার মতো সততার অহংকার আমার একদিন ছিল রতন, কিন্তু এই পৌরত্বের সীমানায় এসে দাঁড়িয়ে সে অহংকার চূর্ণ বিচূর্ণ হয়ে গেছে। কারণ আমার জীবনের দেনা পাওনার হিসাবটাই সব গড় মিল হয়ে গেছে। আপনি কি বলছেন স্যার? জানো রতন, জানো, মাঝে মাঝে মনে হয় আমি বোধহয় সুস্থ নই। নাহলে কেন সেদিন আমি হৈমন্তীর কথা আমি শুনিনি? কেন আমি রশিদ খানকে মুক্তি দেইনি? কেন আমার স্ত্রী কন্যার নিরাপত্তার কথা কেন আমি ভাবিনি? আপনি তো স্যার কোনো ভুল করেননি। ভুল আমি করেছিলাম রতন, ভুল আমি করেছিলাম। আমার ভুলের জন্য আমার মামনি চুরি হয়ে গেছে, আর মামনের সুখে ওই মন্ত্রী ওখানে চলে গেছে। আপনি কাঁদছেন স্যার? পুলিশ অফিসারের হৃদয় না কাঁদলে একজন বাবার হৃদয়, একজন স্বামীর হৃদয় তো কাঁদবেই রতন। আমার সেদিনের ভুলটা যে আমাকে 20 বছর ধরে তাড়া করে বেড়াচ্ছে। মনে হয় আমি ভীষণ ভীষণ অপরাধী। ইয়েস, কামিং। স্যার, আপনি এই ফাইলটা বড়বাবু টেবিলে ছেড়ে এসেছিলেন। অলরাইট। স্বপন, গদাই চক্রবর্তী নামে কোনো ভদ্রলোক কি আমার রিসেপশনে আমার খোঁজ করেছিল? হ্যাঁ স্যার, আমি তাকে রিসেপশনে বসিয়ে রেখেছি স্যার। ঠিক আছে, তাকে আমার চেম্বারে পাঠিয়ে দিও। ঠিক আছে স্যার, আসছি। গদাই চক্রবর্তী কে স্যার? যে ভৈরবীর সাহায্য নিয়ে আমি এক নতুন কর্মের সাধনা করব। গদাই চক্রবর্তী হচ্ছে তারই বাবা। কি বলছেন স্যার? এই ফাইলটা তুমি পড়লে বুঝতে পারবে। স্যার, আমি আইয়া গেছি। আরে আসুন গদাই বাবু। কি হলো গদাই বাবু? গদাই বাবু, আপনার মেয়ে এমএসআর ক্লাবে খুব ভালো অভিনয় করে আপনি বলেছিলেন না? ভালো মানে একদম ফাটাইয়া দেয়। এই তো কয়েকদিন আগে ওই ঈশ্বরের পদচিহ্ন নাটকে চেতনার চরিত্রে প্যাথর যে হিস দিয়া এমন কাঞ্জা অভিনয় করছিল যে এই দর্শকরা পেশাব করতে যাওয়ার সময় ভদ্রভাবে কথা বলুন। আমার ভুল হইয়া গেছে স্যার, আমার ভুল হইয়া গেছে। এই কান মরলাম, এই নাক মরলাম, আর আমি কোনোদিন একটা করবো না। ঠিক আছে শুনুন, এখন আমার লেখা একটা নাটকে আপনার মেয়েকে কয়েক মাস অভিনয় করতে হবে। তার জন্য আপনি বলুন কত টাকা চান? 6 মাস অভিনয় করতে হবে, তা এই মানে সিজন কন্ট্রাক্ট হিসেবে আপনি না হয় 3 লাখ টাকা দেবেন। 3 লাখ? হ্যাঁ, 3 লাখ টাকা। আর সেই সঙ্গে একার জন্য একখানা গাড়ি
300 টাকা জলপানি এবং রাতে বিনে পয়সার খাওয়া। আর খবরের কাগজে বড় বড় করে বিজ্ঞাপন লিখে দিবেন। আজকে ড্রিম গার্ল বন্যে বন্যে মিস ঝিলিক সম্পাদিত, নির্দেশিত এবং অভিনীত নাটক। আপনি কি আবুল কাবুল বকছেন? আমি ঠিক বলছি স্যার, আমি ঠিক বলছি। আমার মাইয়া আপনার দলের বক্স আর্টিস্ট হইব, অথচ এগুলো না আপনি দেবেন না। আর না যদি দেন আমি তাহলে অভিনয় করতে পারবো। আপনি কি অভিনয় করবেন? তো অভিনয় করবে তো আপনার মেয়ে। আরে ওই একই কথা। আচ্ছা আমি চলি স্যার, নমস্কার। দাঁড়ান, বাইরে এক পা বাড়ালে আপনাকে আমি চুরির দায়ে অ্যারেস্ট করব। শুনুন, আমি যদি সত্যি কোনো যাত্রা দলের মালিক হতাম তাহলে আপনার এই বান্দ্রামি সহ্য না করে ঘর ধাক্কা দিয়ে এখান থেকে বের করে দিতাম। কিন্তু কিন্তু আপনার মেয়েকে আমার বিশেষ প্রয়োজন আছে, তাই আমি আপনাকে প্রত্যেক মাসে 10,000 টাকা দেব। যদি পছন্দ না হয় আপনি আসতে পারেন। 10,000 টাকা? না স্যার, আমি রাজি। আপনি যা কইবেন আমি তাই শুনবো। তাহলে আপনি ওই পাশের ঘরে অপেক্ষা করুন, হ্যাঁ। বাকি কথা ওখানেই হবে। ঠিক আছে স্যার, ঠিক আছে। 10,000 টাকা প্রতি মাসে? ওরে বাবা, কত টাকা, কত টাকা! আমি যা ভাবতে পারছি না, আমি যা ভাবতে পারছি না। আরে আর যদি আমার 5-6খানা মাইয়া বেটি থাকতো তাহলে কত টাকা আমার এই ও আচ্ছা আচ্ছা। লোকটা কি সাংঘাতিক ধরন্দর সে। ওই ধুরন্ধর লোকটার সুন্দরী মেয়েকে দিয়ে আমি আমি বসন্ত চ্যাটার্জির অন্দরমহলে ঢুকতে চাই। অন্দরমহলের আমার খবর চাই চাই। কেন স্যার? বসন্ত চ্যাটার্জির অপরাধ কি স্যার? অপরাধ এখনো প্রমাণ হয়নি, তবে হোম ডিপার্টমেন্টের সন্দেহ। পুরুলিয়া অস্ত্র ঘটনার পর থেকে ওই তার বন্ধু প্রতাপ চৌধুরী আর বসন্ত চ্যাটার্জি জড়িত ছিল, আর সেই দিন থেকে ওরা পুরুলিয়া ছেড়ে কলকাতায় এসে ব্যবসা পেয়েছে। আপনার কোনো কথা আমি বুঝতে পারলাম না স্যার, কিন্তু বসন্ত চ্যাটার্জির অন্তর্মলে ঢুকবো কি করে স্যার? রতন, হ্যাঁ স্যার। তুমি আমার কাছে এসো, তোমার কানে কানে বলি। বলো, আমার প্ল্যান ঠিক না ভুল? 100% ঠিক স্যার। এই পথ ধরে সাধনা করে আমরা সিদ্ধি লাভ করবো অনিবার্য। আমার সাধনায় আমি সিদ্ধি লাভ করবই করব। আমার বহুদিনের সাধনা। রাতের পর রাত জেগে যার লেখা নাটকে আমি অভিনয় করি, সেই ভাষার মহান রূপকার নাট্যকার অনুপম ভট্টাচার্যের সঙ্গে আমি আলাপ করবই করব। আর সেই জন্যই তো কলেজ থেকে সোজা আমি চলে এসেছি নাট্যকার অনুপম বাবুর বাড়িতে। এই যে বাড়িতে কে আছেন? শুনছেন? এই যে কে আপনি? কাকে চাই? বলছিলাম, আপনি কি নাট্যকার অনুপম ভট্টাচার্য? আরে না না, আমার নাম উজ্জ্বল, আমি অনুপম বাবুর ভাগনা। তা আপনি আমার চিৎকার করছিলেন কেন? আপনি কি জানেন না এই সময় মামা নাটক নিতে বসেন? আই এম সরি উজ্জ্বল বাবু। আচ্ছা, আপনি বুঝি নাটক ভালোবাসেন? নিশ্চয়ই ভালোবাসি। কয়েক বছর আগে আমি তো ভৈরব বাবুর অভিনয় করতাম, গানও গাইতাম। ও, তার মানে আপনি সঙ্গীত শিল্পী? এক সময় ছিলাম ম্যাডাম, কিন্তু আজকাল গ্রামে গঞ্জে কেউ আর যাত্রা থিয়েটার শোনে না, আর বিবেকেরও গান শোনে না। তাই তো চাকরিটা আমার চলে গেল। এখন আমি মামাদের সংসারে বোঝা। এতই যদি তোর টানটানে জ্ঞান, তাহলে এখানে পড়ে আছিস কেন? অন্য কোথাও চলে যেতে পারছিস না? আমার তো অন্য কোথাও যাওয়ার জায়গা নেই। আরে থাকলেও তুই যাবি না, কারণ মামার বাড়িতে পায়ের উপর পা দিয়ে বসে বসে যে তোর শরীরে জং ধরে গেছে। আপনাকে তো ঠিক চিনতে পারলাম না। আমি নাট্যকার অনুপম ভট্টাচার্যের সঙ্গে একটু দেখা করতে। আরে আপনি সেই ভন্ড কপি মাস্টারের সঙ্গে দেখা করতে এসেছেন? এই যে আপনি নাট্যকার অনুপম বাবুকে অসম্মান করে কথা বলছেন। কি আপনি? বড় মামার শালি, এর নাম পলি। সে কি?
শালি হয়ে আপনি জামাইবাবু নামে মিথ্যে কলঙ্কের কালি ছড়াচ্ছেন, আপনার বিবেকে বাজছে না? ছোট লোকের মেয়ে, মুখ সামলে কথা বলবি। এই যে ভদ্রলোকের মেয়ে, ঠোঁটে গালে রং মেখেছেন, মুম্বাই মার্কা পোশাক পরেছেন, অথচ আপনি ভদ্রতা শেখেননি কেন? আপনি আমার সাথে চলুন, আপনাকে আমি ভদ্রতা ভালো করে শিখিয়ে দেব। তুই আমাকে কি শিক্ষা দিবি? আমি তোর মতো আনকালচার ইডিয়েট নই। আপনি ইলিটারেট, আপনার এখন অক্ষর পরিচয় হয়নি। কি বললি? ডিগ্রি থাকলে শিক্ষিত হয় না, পাকনা থাকলে শিক্ষিত হয় না। ডিগ্রি থাকলে শিক্ষিত হয় না, পাকনা থাকলে শিক্ষিত হয় না। আসলেরও ডানা আছে তবু তারি পাখিত হয় না, আসলেরও ডানা আছে তবু তারি পাখিত হয় না। শিক্ষিত হয় না, পাকনা থাকলে শিক্ষিত হয় না। ওই গানটা আমি আগের নাটকে লিখেছিলাম। ওই গানটার মাধ্যমে আমি বলতে চেয়েছি, ভারতীয় কৃষ্টিকে যারা দু পায়ে দোলে, যেসব যুবকরা ইয়াঙ্কি কালচারের সাথে গা ভাসিয়ে তাদের নিজেদের চরিত্রটা হারিয়ে ফেলেছি, সেই সব বিপদগামী যুবক যুবতীর উচিত নতুন করে বর্ণ পরিচয় পড়া। কারণ বর্ণ পরিচয়ের মধ্যে লুকিয়ে আছে আদর্শ চরিত্র গঠনের অমৃতবাণী। ওয়েলকাম ওয়েলকাম মিস্টার কফি মাস্টার। দাঁড়াও, আমার সংসার নাটকের এক্সট্রা ক্যারেক্টার। তোমার প্রশ্নের জবাব দেওয়ার আগে আমি ওই সিস্টারকে জিজ্ঞাসা করি, আমার লেখা গানটি কি আমার এই পামেলা বর্ধমান শালিকার লজ্জা মালিকা দান করলে তুমি ভগিনী? আমার নাম ছিলি, আমি আপনার লেখার অনুরাগিনী। মণিকন্যা নাট্যকার, আপনার সৃষ্টির তপবনী আমি দিনহীন এক মালিনী। ও বাবা, তুমি আমার জ্ঞানদাতা স্বামীর জ্ঞান স্কুলের ছাত্রী। কথাটা তুমি ভুল বললে মামিমা। ঝিলিক দেবী আলোর পথের যাত্রী, আর তোমার বোন পলি অন্ধকার পথের যাত্রী। কি বড় বাবা, আমি ঠিক বলিনি? আমার বাড়ি থেকে আমাকে এইভাবে আপন, ওকে আমি শান্তি, তুমি লেবু কচলাতে যেও না, তাতে যে আরো তেতো হয়ে যাবে। আপনি তো কথা বলবেন, কারণ আপনি যে আপনার চোখের বালি তো বটেই, কারণ তোমার চরিত্রে শিক্ষা ও সভ্যতা ভদ্রতার এক ফোঁটাও ছিটে মাটি নেই। এই যে থামো, তোমার চরিত্র আমার জানা হয়ে গেছে, জানো? শান্তি, হ্যাঁ, মুখে বড় বড় কথা বলে নাট্যকার সেজে থাকলে কি হবে? আসলে তুমি নাট্যকারই নয়, ময়ূরের পালক লাগিয়ে রেখা ময়ূর সেজে থাকা একটা নোংরা দাঁড় কাক। থেকে শুভ দুয়ার, এই তোমাদের পৃথিবী, এর বাইরে জগৎ আছে তোমরা ভালো না। তোমাদের কোনটা হাসি, কোনটা কথা, কোনটা প্রলাপ, কোনটা কথা তোমরা নিজেই জানো না।
কি থেকে সিংহ দুয়ার এই তোমাদের পৃথিবী। থাক বৌদি, থাক। পৃথিবীর বুকে আলো জ্বালে যে সূর্য, কেন তার নামে মিথ্যে কলঙ্ক দিচ্ছ? যে ধূপ নিজেকে পুড়িয়ে মানুষের মনে পবিত্র গন্ধ ছড়িয়ে দেয়, সেই ধূপের গায়ে কেন নোংরা পাক ছড়াচ্ছ বৌদি? বৌদি, তোমার তো মনে রাখা উচিত আমার দাদা তোমার স্বামী। আসামি? আমার চোখে তোমার দাদা একটা আসামি ছাড়া কিছু না। অনুপম বাবু, আমি এখান থেকে চলে যাচ্ছি। কিন্তু কেন এসেছিলে তা তো তুমি বললে না। আমি আপনাকে প্রণাম করতে এসেছিলাম, আর সেই সঙ্গে দেখতে চেয়েছিলাম যার কলম থেকে ঝরে পড়ে অমৃত সমান ভাষার ধারা। সেই মহান রূপকারের সৃষ্টির তপবনটা কতখানি মনোরম, কিন্তু এসে দেখলাম। কি দেখলে ছিলি? আপনি পুঁতি গন্ধময় পথে বদ্ধ হয়ে পড়ে আছেন। এই পরিবেশে আমাকে মানায় না নাট্যকার, আপনাকে মানায় না। অনুপম বাবু, আপনি অনেক লোকের কাছের মানুষ, অনেক অনুরাগীর প্রিয় লেখক, কিন্তু মনে মনে আপনি একা, মানে একা, ভীষণ একা। আমি যে ভীষণ একা দাদা। ওরে ওরে সাগর, আমি যে ভুল করে ফেললাম। কেন কেন দাদা? ওই সম্পূর্ণ ঠিকানা এটা যদি জেনে নিতাম ঝিলিকের, তাহলে তাহলে কি করতে? মাথায় তুলে ধরে দে দে করে না। হ্যাঁ সত্যি, হ্যাঁ, ওই মা ত্রিপতিমার সঙ্গে আমি আমার সাগরের বিয়ে দিয়ে এবারের গৃহবধূ হিসাবে আমি বরণ করে নিতাম। কখনো না, সাগরের সঙ্গে আমি পলির বিয়ে দেব। এ তুমি কি বলছো বৌদি? কিন্তু ঠিক কথা বলেছে সাগর। না, তোমার দিদি ঠিক কথা বলেনি। এ বিয়ে হবে না, হতে পারে না। বড়দা, উনি তো শিক্ষিতা, সুন্দরী, আর আমার হিসাবে ওটার উপযুক্ত পাত্র। সৈকত, তুই কি আমাকে জ্ঞান দিতে এসেছিস? কেন বড়দা, রাগ করছো কেন? আমি তো অন্যায় কিছু বলিনি। আর পলি তো বৌদিকে কথা দিয়েছে। শুধু তাই নয় জামাই বাবু, দিদির কথা শোনার পর থেকে আমি অনেকখানি এগিয়ে গেছি। তোমাকে আমি ভীষণ ভীষণ ভালোবাসি সাগর। সাগর, মিস পলি, ভালোবাসা শব্দটা আর কিন্তু টাটকা নেই। অনেক পুরুষকে অনেকবার বলি, সেটা এখন বাসি হয়ে গেছে, বাসি। এই যে অনুপম ভট্টাচ, আজ আপনার সব কথা আমি হজম করলাম, কারণ এখনো আমি আপনার আশ্রিতা এবং শালী, এবং সাগরকে বিয়ে করার পর আমি হব আপনার বৌমা। বৌমা, আর সেদিন কিন্তু আপনাকে আমি ক্ষমা করব না। তোমার নাকি কেমন ঝামা ঘষে দিয়ে গেলে ঝামা। আমার দাদা কিন্তু তামা নয় বৌদি। সাগর, আমার দাদা খাঁটি সোনা। খাঁটি সোনায় কখনো গয়না হয় না বড়দা, ওতে যে খাদ মেশাতে হয়, খাদ। এই নাও বৌদি, এই নাও এই মাসে এই ইনকামের টাকা। সৈকত, ওই টাকা তুই কোথায় পেলি? এটা আমার এক্সট্রা ইনকামের টাকা দাদা। এক্সট্রা ইনকামের টাকা? সৈকত, সৈকত, তুই জবাব দে। কেন তুই কি ঘুষ নিয়েছিস? বল, কেন তুই ঘুষ নিয়েছিস? ভাস্কর ব্যানার্জি আদর্শে অনুপ্রাণিত হই আমি তোকে পুলিশের চাকরি নিতে উৎসাহ দিলি, অথচ সব স্বপ্নকে জলাঞ্জলি দিয়ে আজ শেষ পর্যন্ত ঘুষ নিলি। কেন ঘুষ নিয়েছিস? বল, আমাকে জবাব দে, আমাকে। জবাব আমি দেব না। তোর শরীর থেকে ওই পুলিশের পোশাকটা তুই খুলে ফেল। একটা ক্রিমিনালের গায়ে ওই পবিত্র পোশাক আমি থাকতে দেব না। তুমি কি পাগল হয়ে গেছো সাগর? পাগল? শান্তি, আমি অশান্ত হয়ে উঠবো। তুমি ওই সাগর, ওই ময়লা কাগজগুলো কেন ফিরে দেবো? তোমরা দুই ভাই কি কখনো এত টাকা রোজগার করতে পারছো? কখনো কি আমার হাতে এতগুলো টাকা তুলে দিতে পেরেছো? পারবো বৌদি, কি করে পারবো? আমি আর দাদা যে সত্য, ধর্ম আর ন্যায়ের পথ ধরে চলি। আর সেই জন্যই তো আমরা দুই ভাই ওই সৈকতের মতো চিনতে পারিনি যে মনুষ্যত্ব বিক্রির খানাগলি। ওটা কানাগলি নয় বড়দা, ওটা কানাগলি নয়, ওটা একটা রাজপথ। ছোটদা যাদের কাছে কাজ করে, সেই বসন্ত বাবু এবং প্রতাপ বাবু,
20 বছর আগে এক সাধারণ ব্যবসাদার থেকে আজ ভারত মাতা বিস্কুট কোম্পানির অন্যতম মালিক। আরে বাবা, শেষে তারা টাকা পয়সা সোনা দানা অনেক কিছুর মালিক হচ্ছে, আর তুমি আদর্শে ধ্বজা ধরে বিক্রি সেজেই বসে আছে। তুমি কি ভুলে গেছো দাদা হার্টের পেশেন্ট? হার্টের পেশেন্ট তুই হয়ে যাবি ছোটদা। যদি তুই দাদার কথা অনুসরণ করিস, আমি তোর মতো হতে রাজি নই। আমি মাথা উঁচু করে বসতে চাই, আর তার জন্য যেমন করে হোক, যেভাবে হোক, যেন তেন প্রকারে টাকা কামাতে চাই। এই দুনিয়ায় বাঁচতে গেলে ফাঁকা ফাঁকা। ওরে সাগর, এক ফুটা সৈকত আচ্ছা আমার শিক্ষা বাতিল করে দিল ভাই। আরে বাবা, দেবেই তো দেবেই তো। বর্তমানে তোমার শিক্ষা যখন অচল, তাই এই যুগে যার টাকা আছে তার সবকিছু আছে, আর যার টাকা নেই তার সবকিছু ফাঁকা। ওই শান্তি আমার স্বপ্ন বাগানে কচি পাতাগুলোকে একটু একটু করে চিবিয়ে খাওয়া করছে ছোবকা। ওর জন্য আমার সংসারটা ওরে সাগর, আমার যে বুকে অসহ্য যন্ত্রণা করছে ভাই। দাদা, বুকে অসহ্য যন্ত্রণা এই করছে। ওষুধটা তুমি খেয়ে নাও দাদা, এই ওষুধটা তুমি খেয়ে নাও। ওরে সাগর, আতুতাইয়ের মতো তোর বৌদি যেদিন থেকে আমার সংসার জীবনে প্রবেশ করেছে, সেদিন থেকে যে শুরু হয়ে গেছে আমার জীবন যন্ত্রণা। ওই ওষুধ খেলে আমার কি যন্ত্রণা কমবে ভাই? তোমার জীবন যন্ত্রণা না কমলেও তোমার হৃদয় যন্ত্রণা তো কমবে দাদা। দাদা, আমি ডাক্তারের সঙ্গে কথা বলে এসেছি, খুব তাড়াতাড়ি তোমার হার্টের বাইপাস অপারেশন করাবো। কিন্তু এই জন্য তো অনেক টাকার প্রয়োজন। টাকার কথা কেন তুমি ভাবছো দাদা? আমার দুই মালিক বসন্ত বাবু আর প্রতাপ বাবুকে টাকা ধার দেওয়ার জন্য অনুরোধ করব। সাগর দাদা, সৈকতের বুকে লোভের ঢেউ আজলে পড়েছে বলে সে তোমাকে আঘাত দিয়েছে, কিন্তু তোমার এই মেজ ভাই সাগর তার জীবনের শেষ রক্তবিন্দু দিয়ে তোমার আদর্শকে পুজো করবে দাদা, পুজো করবে দাদা, পুজো করবে। সাগর, সবার হৃদয়ে রবীন্দ্রনাথ, চেতনাতে নজরু সবার হৃদয়ে চেতনাতে নজরু, যতই আসুক বিঘ্ন বিপদ, হাওয়া হাজার সূর্য চোখের তারায় আমরা যে পথ চলি, চেতনাতে নজরু। সাগর দাদা, দাদা, দোহাই তোমার
কিচ্ছু চাই না। আজকে চন্দনা দিদিমণি আর তুই বাবুর ফলসজ্জা উপলক্ষে এই বন্ধু ভিলায় চলছে মদের ককটেল পার্টি। বেচারা শিবুটা খেটে মরছে, কিন্তু আমি এই শিবু পার্টি ফোয়ারা থেকে এক বোতল মিলেতি মদ গড়িয়ে এনেছি। এই সিঁড়ির নিচে বসে মাল খাওয়া শুরু। বাড়ির সবাই এখন পার্টি নিয়ে ব্যস্ত। শিবেটা হয়তো খালি পেটে গাধার খাটনি খাচ্ছে। আমি আস করে ফ্রিজ ফ্রাই খাচ্ছি। না, আর সবটা খাবো না, অর্ধেকটা আমার বউ ওই কাঁদনওয়ালার জন্য রেখে দিই। ফ্রিজ ফ্রাই সঙ্গে না একটু মাল হলে না চিক চিক করে খাওয়া যেত। ও কি ওই দুটো একটা মদের বোতল দেখা যাচ্ছে মনে হচ্ছে না? আহা, আরে আরে শিবে সারা লুকে লুকে মাল খেয়ে বেহুশ। তবে আমায় আর পাইকে ভোমলা দে গরুর গান। শিবেটা হোশ ফেরার আগেই মালটাকে আমাকে হজম করে ফেলতে হবে। আমার বউ কাননওয়ালার মুখ কানা মনে পড়তে আমার মুখটা কন কন করে উঠল। কাননওয়ালা, ভয় নেই, আমি তোমার জন্য ফলের রস। আমার রসের বোতলটা কোথায় গেল? এই তো আমি। আরে বোতলটা মনে হয় কথা বলছে। তুমি কোথায় ভাই? আমি তোমার সামনে ভাই। আমি তো তোমাকে দেখতে পাচ্ছি না ভাই। বন্ধ করো, তাহলেই দেখতে পাবে। কি মাল? তুমি কোথায়? আরে এসে গুরু। এই ধরেছি। আরে এ শালা তো একটা মানুষের পা মনে হচ্ছে। যা শালা, আরে বোতলটা কখন মানুষ হয়ে গেল? ও তোমার নাম কি ভাই? ভম্বল ভাই। শালা ভোমলা, তুই তাহলে আমার মদের বোতল? এখন আমি তোর বোতল, তোর মদ এখন আমার পেটে। তুই শালা এই মদটা খেয়ে নিয়েছিস? হ্যাঁ, আমি ফ্রিজ ফ্রাইতে চিক চিক করে খেয়েছি। ওরে ওরে আমার কাননওয়ালার কি হবে রে? আমি যে তাকে আর বাঁচাতে পারবো না। কি তোর বল কাননওয়ালার কি হয়েছে রে? আরে ভোমলা, হতে কি আর বাকি আছে বল? তুই তো দেখেছিস আমার বউ কাননওয়ালা পাকা আঙ্গুরের মতো টস টসে ছিল। শালা ছটা বাচ্চা বেরিয়ে এখন শরীরটা শুকিয়ে একবারে শুকনো কিশমিশ হয়ে গেছে। ভয় নেই শিবুরে, ভয় নেই। একটু দুর্বল হয়ে পড়েছে তো, সব পরে ঠিক হয়ে যাবে। যা শালা, কাননওয়ালা শরীরে বল ফেরাবার জন্য আমি ফলের রসটা রেখেছিলাম, তুই শালা রসটা খেয়ে নিলি। যা শালা, ওটা রস কোথায় রে? ওটা তো বিলেতি মদ। শালা পাজি বল, শালা আমাকে মিথ্যা কথা বলছিস। আমাদের তক্তিপুরের ভক্তি যশ বলেছিল, জানিস শিবু, এই বিলেতি মদ হয় ফলের রস থেকে। তোর বউকে সে রস খাওয়াবি, তাকে শক্তি ফিরে পাবে। অথচ তুই শালা তোর বউকে রস খাওয়াসনি। দুঃখ করিস না শিবে, এবার আমি ছুটিতে বাড়ি গিয়ে না
তোর বউকে আমি টাটকা টাটকা বলে রোজ খাওয়াবো রে। সত্যি বলছিস? সত্যি বলছি, তোর বউয়ের নামে আমি দিব্যি করে বলছি রে। এবার তুই খুশি তো? নিশ্চয়ই। আরে খুশি মানে আমি একেবারে খুশি। আচ্ছা ভমলা শোন, তোকে একটা খুশির খবর বলি। বস এখানে বস। ঠিক আছে বস। বস। আমি তো 3 বছর করোনার জন্য বাড়ি যেতে পারিনি। আচ্ছা, তাই আমার বউ খাবন এই চিঠিতে লিখেছে। কি লিখেছে রে? আমার ঘরের একটা মোরগ ছিল। আচ্ছা, সে এখন বড় হয়ে ডাক দিচ্ছে কক কক। আর কি লিখেছে? আরে শিবু, বল। আমাদের পুকুরে বড় বড় মাছ ছিল। ভমলা, তুই তো জানিস ভমলা। বলো। এই কদিন আগে ওয়েদার খারাপ হওয়ার জন্য শালা এত বড় তোর দুটো গ্রাস কাপ মারা গেছে। তাই নাকি? আমার বউ কি দুঃখ করছে রে। আর কি লিখেছে? আর কি লিখেছিস জানিস? আমার ঘরে একটা বুড়ো গাই ছিল। আচ্ছা, শালা আমার বউ কানন জানতো না, সে পেটে হয়েছে। আচ্ছা, শালা হঠাৎ একদিন দেখি না একটা মারিয়া বাসি রয়েছে। তাই নাকি? আরে হ্যাঁ রে ভমলা। আর কি লিখেছে? আর কি লিখেছে? আরে ভমলা তুই শুনলে আসবি। আমার বউর পেটে 7 নম্বর বাচ্চাটা 3 মাস হলো আন্ডার কন্ট্রাকশন। এই শালা ছক্কা শিবিরে জানে না ওর বউয়ের যে 7 নম্বর বাচ্চাটা জন্মদাতা আমি। বাবা এটা কি কম করবে না কম আনন্দে? ওদের নেশায় আমি এই যে কি নেশা জানি না, নেই কোনো ভাবে না, কোনো বাধা মানে না, হেসে খেলে কাটবে জীবন। নেশায় আমি এই যে কি নেশা জানি না, না কোনো বাধা মানি না, হেসে খেলে কাটবে মতের নেশা আমি। আসছে আমাকে দেখে আমার সোসাইটির লোকেরা তাচ্ছিল্যে হেসে আছে। অথচ আমার ড্যাড বসন্ত চাটুর্যে বন্ধুকে কন্যাদায় থেকে উদ্ধার করা আনন্দে একেবারে বিভোর হয়ে আছে। আমার হৃদয়টা যে চলে পুড়ে খাক হয়ে যাচ্ছে, একথা কেউ বোঝে না। ও কি করছেন ছোট বাবু? বামলা, আপনি আর মদ খাবেন না? খবরদার, খবরদার বলছি, আমাকে জ্ঞান দিবে না। তোরা কেন দিচ্ছ? যা বলছে। যাচ্ছি যাচ্ছি দাদা বাবু, তবে একটা কথা মনে রাখবেন, আজকের এই শুভ রাতটা হারিয়ে ফেললে এ রাত আর কোনো দিন ফিরে পাবেন না। মনে রাখবেন, চাই না, আমি মনে করতে চাই না আজকে রাতটা আমার বিবাহিত ষোলসজ্জার রাত। এই মদ খেয়ে এই মদ খেয়ে আমি সব কিছু ভুলে থাকতে চাই, সব কিছু। সত্যি যন্ত্রণা ভুলে যেতে চান তাহলে প্রথমে আপনি ভুলে যান আপনি বিবাহিত, আর সেই চন্দনা আপনার বউ। ভমলা, আমি চাই না, আমি মনে করতে চাই না আজকে রাতটা ফুলসজ্জার রাত। আমি এখন থেকে ভুলে যাব আমি বিবাহিত, আর চন্দনা খেপি আমার বউ। তারপর
তারপর আমার শয়তান ড্যাডকে আমি বুঝিয়ে দেব আসলে আমি কি কে ওখানে? আমি চন্দনা। তুই ওখানে আড়ালে দাঁড়িয়ে কি করছিস? আগের মতো আর লুকোচুরি খেলছিলাম, তবে আজ থেকে আর খেলবো না। ভাগা মামা বলেছে। কি বলেছে? আজ থেকে আমি তোর বউ, তুই আমার বউ। কি বললি? এই রে, আমি বলকে তুই বলে ফেলেছি। এই না, আমি এবার ঠিক করে বলছি। হ্যাঁ, আজ থেকে তুমি আমার বউ, আমি তোমার বউ। কি বললি? আমি সিঙ্গেল বর নই, আমি কে বলবো? আমার না বিছানা চত্বর করছে, একটু খসখস করে চুলকে দাও তো। তুই যাবে না? আর তো আমাদের ওই চোদ্দা, তাই কুলানি বিচি বলেছে ওই চোদ্দার ঘরে বলকে না এমনি করে তুই শুনছো? তুমি আমার গান শুনবে, আমি তোমাকে গান শোনাবো। নাচ দেখাবো, আমি নাচ দেখাবো। তুই গাইবি? আমি এম করে বলবো, আমি বলা ফুল গো, আমি বলা ফুল গো, ধন্যে ধন্যে দুলিয়া নন্দে, আমি বলা ফুল গো। কি বলে? আমি কেবি? তুমি জানো একটা কাগজ। কত মন লেগে গেছে। কি বললি? আমি মোষ? তো মেরে শয়তান পুরানি বিষয়। কি হয়েছে? কি হয়েছে বৌমা? কি হয়েছে? ওই কতটা আমাকে মেলেছে। সে কি? আমি তো কোনো অন্যায় করিনি বাবা মামা। ওই কুলানি পিতে আমাকে যেমন করে প্যান্ডাম করতে বলেছিল আমি তেমন করে প্যান্ডাম করেছি, নাচ দেখেছি, গান শুনিয়েছি। তবু তুই? হ্যাঁ বাবা। তুই বৌমাকে মেরেছিস কেন? বেশ করেছি, মেরেছি। তুই? প্রয়োজন হলে ওকে আমি আবার মারবো। বাবা মামা, তুমি বলে দাও যেন আমাকে না মারে, তাহলে কিন্তু আমার ভিতর কষ্ট হবে। ও যদি আবার আমাকে মারে, তাহলে তুমি দেখেছো আমার মা তেমন করে মরে গেছে, আমিও তেমন করে টক করে মরে যাবো, টক করে মরে যাবো। চন্দনা, তুই মরে যা। তুই মরে গেলে আমি নতুন করে বিয়ে করে বাড়িতে পার্টি দেব, পার্টি। ওই কথাটা দ্বিতীয়বার উচ্চারণ করলে তোকে আমি গুলি করে মারবো। জবাব দে, ওই চন্দনার বৌমার গায়ে তুই হাত তুলেছিস কেন? তুমি কি মনে করেছো ওই খেপিটাকে সারা জীবনে বিয়ে করে আমি হোল্লাভে এনজয় করবো? এনজয়? ওরে শুয়োরের বাচ্চা, তুই হোল্লাভে এনজয় করবি অন্য মেয়ের সঙ্গে, পরে আমি সেই ব্যবস্থা করে দেব। তাহলে চন্দনার সঙ্গে আমার বিয়ে? খেলা ঘরের বিয়ে, যাকে বলে বিয়ে বিয়ে খেলা। মামা, তোকে তোর শ্বশুর প্রতাপদার সমস্ত সম্পত্তি আত্মসাৎ করার জন্য তাই তোর ড্যাড ওই চন্দনা খেপির সঙ্গে তোর বিয়ে দিয়েছিল। কিন্তু তুই স্কাউন্ডেল আমার সব প্ল্যান পোস্টপোন করে দিয়েছিস। কি হবে ড্যাড? আমি যে ভুল করে ফেলেছি। তাতে কি হয়েছে ভাগনা? তাতে কি হয়েছে? ভালোবাসা দিয়ে তুই চন্দনাকে কাছে টেনে নিবি আর ভুল স্বীকার করে প্রতাপদার কাছে ক্ষমা চেয়ে নিবি। হ্যাঁ, ওদিকে আমি যাই, আবার আমাকে তো একটু বুঝিয়ে সুঝে প্রতাপদাকে একটু ব্যবস্থা করতে হবে। কিন্তু ড্যাড, এইরকম অভিনয় আমি কতদিন করব? প্রতাপ তার বিশাল সম্পত্তি যতদিন না তোর নামে লিখে দিচ্ছে ঠিক ততদিন পর্যন্ত, কিন্তু সম্পত্তি লিখে নেওয়ার পর আর ওই চন্দনা খেপিকে আমরা
পৃথিবী থেকে সরিয়ে দেব। অপূর্ব, অসাধারণ তোদের পরিকল্পনা। আরে প্রতাপ, বাপি আমি আরে মাথা গরম করছিস কেন বন্ধু? বন্ধু খবরদার ওই কথাটা তুই দ্বিতীয়বার উচ্চারণ করবি না। তোর মতো বেঈমানের মুখে ওই কথাটা মানায় না। সেই বসন্ত, তুই আমার এত বড় ক্ষতি করলি। আমার মেয়ের চন্দনার জীবনটা এমনি করে তছনছ করে দিলি। আমাদের আপনি ক্ষমা করে দিন বাপি। না, আমি তোদের ক্ষমা করব না। আমি তোদের পুলিশের হাতে তুলে দেব। তুই ভুল করছিস প্রতাপ। ভুল আগে করেছিলাম রে বেঈমান। আজ নির্ভুল ঠিকানায় পৌঁছানোর জন্য আমি পুলিশের কাছে গিয়ে বলবো, ভারত মাতা বিষ্ণুর কোম্পানির আড়ালে আমরা বেআইনি অস্ত্র তৈরি করি। আজ থেকে 20 বছর আগে ডবল ডায়মন্ড ছদ্মনামে ওই পুরুলিয়ার পুলিশ অফিসার ভাস্কর ব্যানার্জির মেয়েকে চুরি করেছিলাম আমি। আর তুই? আমি তোর বন্ধু, তুই আমাকে চিনতে পারছিস না? আরে শোন শোন শোন, ভাবছিলে একটু আলোচনা করেছিলাম, আর সেটাকে তুই সত্যি মনে করে এভাবে তুই উত্তেজিত হয়েছ না। আর তুই আমার বন্ধু, আমার প্রাণের বন্ধু। মানুষ মানুষের জন্য, জানিস, মানুষ মানুষের জন্যে, জীবন জীবনের জন্যে একটু সহানুভূতি কি মানুষ কি পেতে পারে না? ও বন্ধু, মানুষ মানুষের জন্যে, জীবন জীবনের জন্যে একটু সহানুভূতি পেতে পারে না? ও বন্ধু, মানুষ মানুষের জন্যে, জীবন জীবনের জন্যে একটু সহানুভূতি পেতে পারে না? আমার পরম বন্ধু প্রতাপ একেবারে শেষ হয়ে গেছে। আমার বন্ধু পরম শত্রু। এরপর চন্দনাকে বোঝাবো আমরা কি জিনিস। এই লাশটাকে নিয়ে কি করবে? আমাদের ওই বিস্কুট কারখানা জ্বলন্ত ফার্নেসে একেবারে ঢুকিয়ে দেব। তারপর আত্মীয় স্বজন বন্ধু বান্ধবদের ডেকে ডেকে বলবো, আমার পরম বন্ধু প্রতাপ, আমার স্ত্রী চন্দনা এবারে বাড়ি থেকে নিরুদ্দেশ হয়ে গেছে। এই লাশটাকে নিয়ে কি করবি? ওই যে শ্মশানে নিয়ে যাওয়ার সময় সবাই বলে না, কি বলে? বলো হরি হরি বল, বলো হরি হরি বল, বলো হরি হরি বল। দিদি রে, বসন্ত চ্যাটার্জি সর্বনাশ করার সূত্র আমি পেয়ে গেছি। ওদের কুকর্মের জীবন্ত ছবি আমি এই ক্যামেরাতে তুলে নিয়েছি। এরপর তো শুরু হবে খেলা, ভয়ঙ্কর খেলা, খেলা
শুরু হবে।